প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। তবে ঘরের বাইরে বের হলে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই মাস্ক পরিধান করবে। প্রিয় শিক্ষার্থী, বাংলা ক্লাসটি কম্পিউটার, সিভিল কনস্ট্রাকশন এবং মেকানিক্যাল টেকনোলজির প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদের জন্য। ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আহসানুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক ইংরেজি। এটা আমার ইমেল অ্যাড্রেস। এখানে তোমরা বাড়ির কাজগুলো ছবি তুলে আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারো এবং আমি সেগুলো মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল বাংলা কবিতা উমর ফারুক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। উমর ফারুক কে ছিলেন ওই কবিতা পড়ে কিন্তু তোমরা জানতে পেরেছ। উমর ফারুক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পরবর্তী যে ৪ খলিফা ছিলেন তার দ্বিতীয় খলিফা ছিলেন উমর ফারুক। উমর ফারুককে কেন আমিরুল মোমিন বলা হয়? আমির অর্থ নেতা আর মুমিন অর্থ মুমিনদের নেতা বলা হয় তাকে। আর ইসলামের সোনালী অতীত সম্পর্কে সেদিন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং যারা ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখবে এবং বাড়ির কাজগুলো করবে। আজকের পাঠ্য বিষয় বাংলা কবিতা, আরেকটি বাংলা কবিতা, সেটির নাম হচ্ছে আসাদের শার্ট, লিখেছেন শামসুর রহমান। শিক্ষণ ফল, এই ক্লাস শেষে তোমরা আসাদ কে ছিলেন তা বলতে পারবে। আসাদের শার্ট কে কবি কিসের প্রতীক হিসাবে দেখিয়েছেন তা ব্যাখ্যা করতে পারবে। আসাদের শার্ট কবিতার সারমর্ম বলতে পারবে। আবার বলে নিই যে এই ক্লাসটি দেখার পর কোনো বিষয়ে বুঝতে না পারলে তোমরা অবশ্যই সেই সম্পর্কে কমেন্ট করবে এবং কমেন্টগুলো আমি দেখে পরবর্তী ক্লাসে এই তোমার বুঝতে না পারা বিষয়গুলো আমি বুঝিয়ে বলবো। আসাদের শার্ট কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তো প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। শামসুর রহমান ১৯২৯ সালের ২৪শে আগস্ট ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার পিতা মোখলেছুর রহমান চৌধুরী ও মাতা আমিনা খাতুন। তিনি ১৯৪৫ সালে ঢাকার পোগোস স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে ১৯৪৭ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় ও উপাদানে শহরকেন্দ্রিক। এজন্যই কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। কারণ তার যে কবিতায় তিনি তার যে কবিতার বিষয় সেগুলো কিন্তু শহরকেন্দ্রিক নিয়েছিলেন, যদিও তা প্রকৃতি নির্ভর। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছা করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি ১৭ই আগস্ট ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আসাদের শার্ট কবিতাটি কবির একটি নাম শীর্ষক কবিতা। এই
কবিতায় কবি আসাদ শহীদ আসাদকে কেন্দ্র করে আসাদের হার্ট নিয়ে একটি যে কবিতাটি লিখেছেন সেটি হচ্ছে আসাদের শার্ট। তো শহীদ আসাদ লেখার উদ্দেশ্য হলো যে আসাদ শহীদ হয়েছিলেন এবং তার সম্পর্কে যেহেতু নাম শীর্ষক কবিতা, আসাদের যদি আমরা ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই, ঘটনাগুলো জেনে নেই, কবিতা লেখার প্রেক্ষাপটটা জেনে নেই, তাহলে কিন্তু আমাদের কবিতার ছোট কবিতা কিন্তু তার মর্ম কথাটা উপলব্ধি করা আমাদের জন্য সহজ হবে। তো আসো আমরা প্রথমেই জেনে নিই আসাদ কে ছিলেন। আসাদ সম্পর্কে একটু পড়ে দেখি। শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ই জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থে জগন্নাথ কলেজে, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজে পড়াশোনা করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৬৬ সালে বিএ এবং ১৯৬৭ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এই বছরেই আসাদ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এবং কৃষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় কৃষক সমিতিকে সংগঠিত করার লক্ষ্যে শিবপুর, মনোহরদী, রায়পুরা এবং নরসিংদী এলাকায় নিজেকে সম্পৃক্ত রাখেন। ঢাকার সিটি ল কলেজে তিনি ১৯৬৮ সালে আরও ভালো ফলাফলের জন্য দ্বিতীয়বারের মতো এমএ বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের চেষ্টা করেছিলেন। ১৯৬৯ সালে তার মৃত্যুকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। শহীদ আসাদ তৎকালীন ঢাকা হল, বর্তমান শহীদুল্লাহ হল শাখার পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়ন ইপসু মেনন গ্রুপ ঢাকার শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ আসাদুজ্জামান গরিব ও অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদাই সজাগ ছিলেন। তিনি শিবপুর নৈশ বিদ্যালয় নামে একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে নিয়ে আর্থিক তহবিল গড়ে তোলেন। তো এটা ছিল শহীদ আসাদ, যিনি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তেই কিন্তু তিনি শহীদ হন। তৎকালীন যে পুলিশ অফিসারের গুলিতে নিহত হন। তো কবিতার প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নিই। কবিতার প্রেক্ষাপট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় অন্যান্য আসামিদের মুক্তির দাবির আন্দোলনে আসাদের মৃত্যু পরিবেশকে আরও ঘোলা করে তোলে ও গুরুত্বপূর্ণ ঘটনায় রূপান্তরিত হয়। ৬ ডিসেম্বর ১৯৬৮ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে হরতাল আহ্বানের ফলে ব্যবসায়ীরা তাতে সম্পূর্ণ সমর্থন জানায়। এই প্রেক্ষাপটে গভর্নর হাউস ঘেরাওয়ের ফলে ছাত্র সংগঠনগুলো পূর্ব থেকেই নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল। তো ১৯৬৮ সালে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে ৬ দফা দাবির সপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ৬ দফা দাবি দিয়েছিলেন ১৯৬৬ সালে, সেই দাবির সপক্ষে ছাত্র আন্দোলন শুরু হয় এবং ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে তাদেরকে এই ৬ দফা থেকে দমিয়ে রাখার জন্য কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা মামলা ষড়যন্ত্র করে এবং তার সাথে সাথে ৩৫ জনকে তিনি সহ ৩৫ জনকে এই আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি করেন এবং এই মামলার আসামিদের সবাইকে মুক্তির জন্য আন্দোলন করেন আসাদ এবং আসাদ সহ এরকম অনেক ঘটনা। অনেকেই কিন্তু তৎকালীন নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং অন্য যারা পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন সবাই কিন্তু তখন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে কিন্তু হরতাল আহ্বান করেন তিনি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যাই হোক, এর ফলে
গভর্নর হাউস তখন তৎকালীন যে পাকিস্তানের যে গভর্নর হাউস, পূর্ব পাকিস্তানের যে গভর্নর হাউস ছিল, তা ঘেরাওয়ের জন্য আন্দোলনের ছাত্র সংগঠনগুলো আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ৪ জানুয়ারি ১৯৬৯ তারিখে ছাত্রদের ১১ দফা এবং বঙ্গবন্ধুর ৬ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যাতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ। ৪ জানুয়ারি ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রদের ১১ দফা দাবি এবং বঙ্গবন্ধু ৬ দফা দুটাই একসাথে মিলে যায় এবং সব ছাত্র নেতারাই কিন্তু একসাথে হয় এবং এখানে প্রধান ভূমিকা রেখেছিলেন কিন্তু শহীদ আসাদ। ১৭ জানুয়ারি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ছাত্ররা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। ফলে গভর্নর হিসেবে মোমেন খান ১৪৪ ধারা আইন জারি করেন, যাতে ৪ জনের বেশি লোক একত্রিত হতে না পারে। এজন্য ছাত্ররা যখন সকল নেতৃবৃন্দ যখন ছাত্র নেতারা যখন সবাই একসাথে হলো এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিলেন, তখন কিন্তু গভর্নর ছিলেন মোমেন খান। তিনি এই পরিস্থিতি এড়ানোর জন্য ১৪৪ ধারা জারি করলেন। মিছিল এবং মৃত্যু, কিভাবে শহীদ আসাদ শহীদ হলেন সেটার কথা। পূর্ব পরিকল্পনা অনুসারে ২০ জানুয়ারি ১৯৬৯ তারিখে দুপুরে ছাত্রদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের পাশে চানখার পুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। পুলিশ তাদেরকে চানখার ব্রিজে বাধা দেয় ও চলে যেতে বলে, কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান নেয় এবং আসাদ ও তার সহযোগীরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ওই অবস্থায় খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে এক পুলিশ অফিসার গুলিবর্ষণ করে। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এভাবে আসাদ শহীদ হলেন। ছাত্র জনতা কর্তৃক আসাদের রক্তমাখা শার্ট। হাজারো ছাত্র জনতা আসাদের মৃত্যুতে একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে এবং সেই হাজারো ছাত্র জনতা আসাদের মৃত্যুতে একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে এবং সেই মিছিলের ছবি কিন্তু আমি তোমাদের দেখাবো, কারণ তারা সেই মিছিলে আসাদের সেই রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করেছিলেন এবং শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়। মিছিল বের করে এবং শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়। কেন্দ্রীয় প্রতিরোধ কমিটি তাকে শ্রদ্ধা জানাতে ২১, ২৩ ও ২৪ জানুয়ারি সারা দেশে ধর্মঘট আহ্বান করে। ধর্মঘটের শেষ দিনে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে। ফলশ্রুতিস্বরূপ আসাদের মৃত্যুতে ফিল্ড মার্শাল আইয়ুব খান সরকার ২ মাসের জন্য ১৪৪ ধারা আইন প্রয়োগ স্থগিত রাখতে বাধ্য হয়। জনপ্রিয় সংস্কৃতিতে এর ফলে শহীদ আসাদ কিন্তু বিভিন্ন আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখাগুলোতে কিন্তু চলে আসে এবং সাহিত্যেও চলে আসে। দেখো, শোকাতুর ও আবেগ আপ্লুত অগণিত ছাত্র জনতার মিছিলে আসাদের রক্তমাখা শার্ট দেখে বাংলা সাহিত্যের আধুনিক কবি শামসুর রহমান তার অমর কবিতা আসাদের শার্ট রচনা করেন। সেই যে মিছিল হয়েছিল তার পুলিশের গুলিতে তিনি যখন শহীদ হলেন, তার সেই রক্তমাখা শার্ট নিয়ে কিন্তু যে মিছিল হয়েছিল, সেই মিছিল দেখো, এই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে কিন্তু তখনকার সময়ে এটা ছবি তাৎক্ষণিক তারা প্রতিক্রিয়া হিসেবে তাৎক্ষণিক মিছিল করে। ১৯৬৯-এর এই ছবিটি দেখে আমরা তা বুঝতে পারি। তো আহ, এই 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 মিছিলটি দেখেই কিন্তু শামসুর রহমান তিনি এই কবিতাটি লেখার উপজীব্য পেয়ে যান এবং তিনি আসাদের শার্ট নামের সেই অমর কবিতাটি রচনা করেন। তো প্রিয় শিক্ষার্থী, আসাদের শার্ট কবিতাটি একটি ছোট কবিতা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আসাদের শার্ট কবিতাটি একটু পড়ব এবং এটার মর্মকথা উপলব্ধি করার চেষ্টা করব। এখানে দেখো, কবিতার কিছু লাইন দেওয়া থাকবে, পাশে অর্থ দেওয়া থাকবে এবং নিচে বিশ্লেষণ দেওয়া আছে। আমরা একটু দেখে পড়ার চেষ্টা করি। আসাদের শার্ট, শামসুর রহমান।
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। গুচ্ছ গুচ্ছ করবীর মতো রক্তকরবী এক ধরনের ফুল এবং সেখানে থোকায় থোকায় ফুলের মতো রক্তবর্ণের বা খুব গাঢ় লাল রঙের যে ফুল সেগুলো গুচ্ছ গুচ্ছ হয়ে আছে। আর সূর্যাস্তের সময় যেমন সূর্যের কিরণ সাদা মেঘের উপর পড়লে যেরকম লাল রঙের আভা তৈরি হয়ে মনে হয় সেটা যেন জ্বলন্ত মেঘ, এরকম উপমা দিয়ে কবি আসাদের ষাঁড়ের সাথে তুলনা করেছেন যে আসাদের ষাঁড়ও যেন এরকম রক্তকরবীর গুচ্ছ গুচ্ছ ফুলের মতো অথবা এই জ্বলন্ত মেঘের মতো সেরকম লাল রঙে রঙিন হয়ে গেছে। এবং এই শার্ট নিয়ে কিন্তু আহ, ছাত্র এবং সাধারণ মানুষ তার শার্ট নিয়ে কিন্তু মিছিল করছে। সেই জন্য কবি বলছেন উড়ছে হাওয়ায় নীলিমায়, অর্থাৎ তার সেই শার্ট বাতাসে এবং আকাশে বাতাসে আহ, সেই উড়ছে, সেই কথাটাই কিন্তু বলছে এখানে। এখানে হাওয়ায় বলতে বাতাস, নীলিমা অর্থ আকাশ। দেখো এখানে এটা একটু যদি বিশ্লেষণ করি এই কয়েকটা লাইন। ১৯৬৯ সালের পাকিস্তানের শাসক বিরোধী অভ্যুত্থানের সময় আসাদ শহীদ হন। বুকে তাজা রক্তে রঞ্জিত হয় তার শার্ট। কবি এখানে সেই রক্তমাখা শার্টটিকে থোকায় থোকায় ফুটে থাকা গাঢ় লাল রঙের রক্তকরবী ফুলের সাথে এবং সূর্যাস্তের সময় সাদা মেঘের উপর আলো পড়লে যে গাঢ় লাল আকার ধারণ করে তার সাথে তুলনা করেছেন। সে শার্ট এদেশের স্বাধীনতাকামী অগণিত জনতার প্রাণকে উদ্বেল করে, অর্থাৎ তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষকে একই সাথে ও আহ, আহ, শোক ও আহ, মানুষ একই সাথে শোক ও প্রতিবাদে ফেটে পড়ে তার এই মৃত্যুতে। হ্যাঁ, তখন পূর্ব পাকিস্তানের মানুষ একই সাথে শোক ও প্রতিবাদে ফেটে পড়ে। পরবর্তী অংশটি দেখি। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো, হৃদয়ের সোনালি তন্তীর সূক্ষ্মতায় বসিয়ে জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। বোন তার ভাইয়ের অম্লান শার্ট, যে শার্টটি এখন অম্লান, এই শার্ট কিন্তু রক্তে রঞ্জিত হয়ে এই শার্ট কখনো কিন্তু আর ইতিহাস থেকে মুছে যাবে না। এই অম্লান শার্টের কথা বলছে যে এই শার্ট অম্লান হয়ে গেছে এবং এই শার্টের সাথে স্মৃতি বিজড়িত কিছু পারিবারিক বন্ধন, মায়া মমতার কথা কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। নক্ষত্রের মতো কিছু বোতাম, ভাই ভাইয়ের সে শার্টে কখনো বোন তার পরম মমতায় হয়তোবা কখনো সেই শার্টে বোতাম লাগিয়ে দিয়েছিল এবং বর্ষীয়সী জননী সেই শার্ট কোনো সময় না কোনো সময় কিন্তু রৌদ্রে মেলে দিয়েছিলেন আহ, স্নেহের বিন্যাসে, পরম যত্নে। কিন্তু সেই শার্ট এখন কি রক্তে রঞ্জিত। হাওয়াই নীলিমা এখানে দেখি আমরা তন্তু মানে সুতো, বর্ষীয়সী মানে বয়স্কা। একটার একটু বিশ্লেষণটা যদি দেখি আমরা, যে বুকের তাজা রক্তে রঞ্জিত সে শার্টের সাথে জড়িত বোনের গভীর মায়া মমতায় বোতাম লাগানোর এবং মায়ের পরম স্নেহে রৌদ্রে সে শার্ট শুকোতে দেওয়ার স্মৃতি তুলে ধরেছেন কবি। আর সেই শার্ট এখন মমতা মাখা পারিবারিক বন্ধন ছেড়ে রক্তাক্ত হয়ে বাংলার আকাশে বাতাসে মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। পরের অংশটি দেখি। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে সে শার্ট শহরের প্রধান সড়কে গমগমে অ্যাভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম, আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। এখানে গমগমে অর্থাৎ মানে জনবহুল এলাকা, অবিরাম মানে বিরামহীন। তাহলে সেই শার্ট এই পারিবারিক স্নেহ ছায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে এখন কোথায়? শহরের প্রধান সড়কে। তার মানে সেই শার্ট নিয়ে কিন্তু আজকে সমগ্র তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ আবেগে আপ্লুত হয়েছিল এবং প্রতিবাদে ফেটে পড়েছিল। সেজন্যই শহরের প্রধান সড়কে সেই শার্ট নিয়ে কিন্তু মিছিল হচ্ছে গমগমে অ্যাভিনিউর আনাচে কানাচে, যেখানে জনবহুল এলাকায়
তার সেই প্রতিবাদের কথাগুলোই মানুষ বলছে এবং উঠছে অবিরাম। তার সেই শার্টের যে তেজোদীপ্ত, তার শার্টের কারণেই, তার যে আত্মত্যাগের কারণেই তার রক্ত মাখা সেই শার্টটি এখন মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে। রৌদ্র ঝলসিত বলতে এখানে কবি তৎকালীন পাকিস্তানের শোষণ নিপীড়ন যে বুঝিয়েছেন, সেরকম সময়ের যে প্রতিধ্বনিময় মাঠে এখানে আহ, মানুষের মানুষ কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসন শোষণে জর্জরিত হয়েছিল এবং সেখানে তারা আজকে সেই ষাটের রক্ত রঞ্জিত ষাটের আহ, কারণে তারা আজকে তাদের তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এবং বাঙালির প্রতিটি মোর্চায় বাঙালির চৈতন্যের প্রতি সকল বাঙালিদের মানে তারা তাদের চেতনা ফিরে পেয়েছে, যে যে চেতনায় তারা বুঝতে পেরেছে যে আহ, শোষক এবং শাসক সেই পাকিস্তানের সাথে কোনোভাবেই কিন্তু আর থাকা যাবে না। সেজন্য তারা কিন্তু আহ, আহ, এই আসাদের ষাটকে কেন্দ্র করেই সবাই প্রতিবাদ মুখর হয়ে উঠছে। যে ষাট একদিন, আমরা একটু বিশ্লেষণটা দেখি। যে ষাট একদিন বনের গভীর মায়া মমতায়, মায়ের স্নেহের পরশে বাড়ির ডালিম গাছের রৌদ্র ছায়া মাখা উঠোনে থাকতো, সেই ষাট এখন মমতা আর স্নেহের মাখা পারিবারিক বন্ধন ছেড়ে রক্তাক্ত হয়ে বাংলার আকাশে বাতাসে উড়ছে, অর্থাৎ বাংলার সকল মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। পশ্চিম পাকিস্তানি শোষণ নিপীড়নের বিরুদ্ধে সকল বাঙালি চেতনা সকল বাঙালির চেতনাকে জাগ্রত করেছে এই রক্তাক্ত ষাট, যার ফলে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার আইয়ুব খানের কিন্তু পতন হয়। পরবর্তী অংশ দেখি, এটাই শেষ অংশ। কবিতাটি খুবই ছোট। আমাদের দুর্বলতা, ভীরুতা, কুলস আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। কুলস মানে হীনতা বা ক্ষুদ্রতা, নিজের হীনমন্যতা। আর পতাকা, এখানে পতাকা বলতে আসাদের রক্তাক্ত শার্ট এখানে স্বাধীনতা সংগ্রামী মানুষের চেতনার কথা বলছেন। তো কবি বলছেন যে আসাদের শার্টটি নেহাতই একটি মানুষের বস্ত্র হতে পারে, কিন্তু সেই বস্ত্রই এই পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বা বাঙালিদের দুর্বলতা যা ছিল, সব ভীরুতা যা ছিল, কুলস মানে হীনমন্যতা যা কিছু ছিল, লজ্জা, সব কিছুই কে বিলীন করে দিয়েছে এবং সকল মানুষের চেতনাকে জাগ্রত করেছে এবং তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আসাদের শার্ট, এই আসাদের শার্টই কিন্তু সেই চেতনাকে ফিরিয়ে এনেছে, ভীরুতা, দুর্বলতাকে আর লজ্জাকে ঢেকে দিয়েছে। সেজন্যই কবি বলছেন, আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। তো একটু ব্যাখ্যা দেখি। আসাদের রক্তাক্ত শার্ট মানুষের এক এক টুকরো বস্ত্র হলেও পশ্চিম পাকিস্তানের দীর্ঘ শোষণ শাসনের বিরুদ্ধে সকল দুর্বলতা, ভয়, হীনতা ও লজ্জাকে মুছে দিয়ে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছে। সেই আত্মত্যাগ সেই আত্মত্যাগ এদেশের স্বাধীনতাকামী মানুষের চেতনা ও সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্যই কবি বলেছেন, আসাদের শার্ট আমাদের প্রাণের পতাকা। তো আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ, কারণ কবিতাটি অনেক ছোট, কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে বিভিন্ন ধরনের। তো আমরা দেখি যে ক্লাসটি পর্যালোচনা আমরা দেখি যে কি কি জানলাম ক্লাসটি থেকে। আসাদ কে ছিলেন, আসাদের শার্ট কিসের প্রতীক হিসেবে দেখিয়েছেন, আর আসাদের শার্ট কবিতার সারমর্ম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে স্বাধীনতাকামী মানুষের প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছিল আসাদের শার্ট। সেই জন্য কবি বলেছেন, আসাদের শার্ট হচ্ছে আমাদের আহ, আজ এই প্রাণের পতাকা। আসাদের শার্ট হয়ে আমাদের প্রাণের পতাকা হয়ে উঠেছে, যেখানে গাঢ় রক্তের রঙে রঞ্জিত হয়েছে যে শার্ট, এবং
পাকিস্তানের শোষণ এবং নিপীড়নে বাঙালির হৃদয়েও কিন্তু তেমনই রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। সেজন্যই কিন্তু কবি বলেছেন যে আসাদের ষাট আমাদের আজ আমাদের প্রাণের পতাকা। তাহলে আসাদের ষাট কবিতাটির সারমর্ম বুঝতে পেরেছ? বাড়ির কাজ, কবিতার ভাববস্তু নিজের ভাষায় লিখো এবং অনুশীলনী সকল উত্তরগুলো তোমরা নিজের ভাষায় বর্ণনা করার চেষ্টা করবে আর লেখার চেষ্টা করবে এবং বাড়ির কাজগুলো করে অবশ্যই তোমরা ইমেইলে পাঠিয়ে দেবে। আমি সেগুলোকে মূল্যায়ন করব। পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয়, আমরা বাংলা কবিতাগুলোই যেহেতু শুরু করেছি, বাংলা কবিতাগুলোই শেষ করব আগে। তো পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা কবিতা। স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো? কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তী ক্লাসে দেখা হবে।